হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালে বৃত্তি পরীক্ষায় গণিতের যে প্রশ্নগুলি এসেছিল সেই অঙ্কগুলিকে সমাধান করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও ভিডিওটি ভালো করে দেখে নাও। কী ধরনের প্রশ্ন আসে, কত নম্বরের পরীক্ষা হয় বা কত সময় থাকে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবে। আর তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে চাও, ট্যালেন্ট সার্চেরও ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। দেখো এখানে এই যে লেখায় রয়েছে প্রাথমিক শেষ পরীক্ষা ব্র্যাকেটে বৃত্তি পরীক্ষা, দেখতে পেয়েছো 2024 সাল। সময় দেওয়া রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, অর্থাৎ তোমাদের গণিত পরীক্ষাটি 100 নম্বরের হয়ে থাকে, 2.5 ঘন্টা সময় থাকে। তো এই একটি ভিডিওর মধ্যে হয়তো সমস্ত অঙ্কগুলি সমাধান করা সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি কয়েকটি পার্টে সমস্ত অঙ্কগুলিকেই সমাধান করে দেবো, 2 বা 3টে ভিডিওর মধ্যে। একের দাগে প্রথমেই বলেছে শূন্য স্থান পূরণ করো যে কোনো 5টা। তাহলে এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, 5টি পূরণ করতে হবে, তার জন্য 5। দেখো একেরটা ড্যাশ মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে এখানে কি লিখবে? 1। 1কে আমরা মৌলিক হিসেবেও ধরি না, যৌগিক হিসেবেও ধরি না, বুঝতে পেরেছ? তাহলে এখানে লিখবে 1। কয়েকটা দেখো, সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হলো, কী হবে? সেকেন্ড। আমি কিন্তু এখানে লিখছি না, তোমরা এগুলো লিখে নেবে, নাহলে আমি লিখে দিচ্ছি সেকেন্ড। গয়টা দেখো, লিপ ইয়ার বছরে মোট দিন সংখ্যা কত? কত হবে? একদিন বেড়ে যায়। এমনিতে কত হয় বছরের দিন সংখ্যা? 365, কিন্তু লিপ ইয়ার হলে সেটা হয়ে যায় 366। আচ্ছা এখানে দেখো 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? এটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? 1 মিলিমিটার সমান হয়ে যাবে 0.1 সেন্টিমিটার। মোটটা দেখো, 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ড্যাশ বলে, কি বলে? চতুর্ভুজ বলে। দেখো 4টে সমতলিক এই 4টি রেখা দ্বারা বেষ্টিত, যে কোনো এরকম 4টে যখনই রেখা থাকবে তারা তখন এইভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে গেল, এটাকে আমরা বলবো চতুর্ভুজ। মানে 4টে রেখা থাকলে সেটা হয়ে যায় চতুর্ভুজ, বুঝতে পেরেছো? আচ্ছা ছয়টা দেখো, 2টি সরল রেখার ছেদ বিন্দুর সংখ্যা ড্যাশ কটা হবে? মনে করে যে কোনো 2টো সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, আমি যদি টানি ছেদ বিন্দু কত হলো? একটাই হলো। তাহলে এখানে লিখব 1টি। এরপর এটা বলেছে 5-এর 7, 5-এর 11, কোন চিহ্নটি হবে? এখানে আমাদের কিন্তু বসাতে বলেছে, দেখতে পেয়েছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 7 ভাগের মধ্যে 5 ভাগ, আর এটা 11 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে এইটা তো ছোট হচ্ছে, তাই তো? এইটা কিন্তু বড়, আর যে বড় হয় তার দিকে সবসময় আমরা হাঁটা রাখি। তাহলে কোনটা বসাবো? এই চিহ্নটা বসাতে হবে, এইখানে এইভাবে বসে যাবে, বুঝতে পেরেছ? 2-এর দাগেরগুলি দেখো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। অনেকগুলি দেওয়া রয়েছে, তার মধ্যে 8টি করতে হবে, 2 নম্বর করে আছে। কয়েকটা বলেছে 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কী কী? তাহলে দেখো আমি এগুলি খাতাতে দেখাচ্ছি, প্রথমে খাতায় তাহলে লিখে নিই। 2-এর কয়ের বলেছে, আমি এখানে দেখাচ্ছি। 2-এর ক সংখ্যাটি কত ছিল? 2800। আমাদের বলেছে যে এর এই 8-এর প্রকৃত মান কত আর স্থানীয় মান কত, তাই তো? তাহলে দেখো কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়। তাহলে আমি যদি এখানে লিখি যে 8-এর প্রকৃত মান সমান কত হবে? 8ই হবে, বুঝতে পেরেছ? আর 8-এর স্থানীয় মান যদি লিখি, 8-এর স্থানীয় মান কত হবে? যে ঘরে থাকে তাকে গুণ করতে হয় কত দিয়ে? দেখো একক, দশক, শতক, শতকের ঘরে আছে, তাহলে একে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হবে? 8-100 800, দেখতে পেয়েছো? তাহলে 8-এর স্থানীয় মান হয়ে গেল 800। আচ্ছা এরপর দেখো ক্ষয়েরটা কি বলেছে?
একটা সংখ্যা লিখেছে, কথায় লিখতে হবে। তাহলে প্রথমে আমি সংখ্যাটি লিখে নিচ্ছি, তারপর কথায় লিখব। দেখো আমি কিন্তু সংখ্যাটা লিখে নিয়েছি। এবার তোমরা যখনই লিখতে যাবে কথায়, উপরেতে একক দশক করে লিখে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। বুঝতে পেরেছো? এই অযুত আর হাজার মিলে আমরা জানি একসাথে লিখতে হয়, তাই তো? আচ্ছা, একক এবং দশক মিলে এই দুটোকে আমরা একসাথে উচ্চারণ করি, তাহলে সংখ্যাটা কী লিখবো? দেখো এটা একাই হবে। তাহলে 7-এর ওপরে কী আছে? লক্ষ। তাহলে 7,08,35। দেখতে পেয়েছো শতকের সোজা শূন্য রয়েছে, তাহলে শূন্য লেখার দরকার নেই। এখানে আমরা লিখে দেবো কি 7,08,000, আর এই হচ্ছে 35। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপর গয়েরটা দেখো। গয়েতে বলেছে যে 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে কীভাবে করব? দেখো 42 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে সব মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। বুঝতে পেরেছ? এইভাবে দেখো আমি প্রথমে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে 42কে ভাগ করলে হয়ে যাবে 21। 21 দুগুণে 42 হয়। এবার দেখো 21কে কিন্তু আর 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমরা কত দিয়ে দেখবো? এবার 3 দিয়ে দেখব। দেখো 3 7 21। দেখতে পেয়েছো 7টা কিন্তু মৌলিক সংখ্যা চলে এসেছে, আর ভাগ না করলেও হবে। তাহলে এই যে 2, 3 এবং 7 আমরা দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে মৌলিক উৎপাদক বেরিয়ে গেল 42-এর। আচ্ছা, ঘয়েরটা দেখো। ঘয়েরটা বলেছে তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন সময় কত দেখাবে? 24 ঘন্টার ঘড়ি আর আমাদের সাধারণত বাড়িতে যে ঘড়ি, দুটো কিন্তু আলাদা, তাই তো? আমাদের সেই জন্যই বলেছে যে সন্ধ্যে 7টা বাজলে ওই 24 ঘন্টার ঘড়িতে কত হবে। দেখো আমি যদি এখানে ঘড়িটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। সাধারণত আমাদের বাড়িতে যে ঘড়িগুলি থাকে কিরম হয়? এগুলো গোল হয় না, আমি তবু দেখানোর চেষ্টা করছি। মনে করে এখানে থাকে 12, তাই তো? নিচেই থাকে কত? 6। এই দিকে থাকে দেখবে 3, আর এই দিকে থাকে 9, এরকম থাকে। তো এরপর আমি দেখাই, এখানে 1, এখানে 2, 3 হয়ে গেল, এখানে 4, এখানে 5, এখানে 6, 7, 8, 9, 10, 11, 12, তাই তো? এই ধরনের থাকে। কিন্তু 24 ঘন্টার ঘড়িতে দেখবে আমরা যখন ঘড়িটা দেখি দুপুর 12টা যেই বেজে যায়, তারপর আমরা কি করি? 1, 2, 3 আবার শুরু করি, তাই তো? কিন্তু 24 ঘন্টার ঘড়িতে এই 12টার পর তখন ওরা লেখে কত? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। ওরা এইভাবে কিন্তু হিসেবটা করে। মানে দুপুর 12টা বেজে গেলে আমরা যখন 1টা বলি, ওরা তখন বলে 13টা। আমরা যখন 2টো বলি, ওরা তখন বলবে 14টা ওদের ঘড়িতে। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা যখন বিকাল 3টা বলি, তখন ওই 24 ঘন্টার ঘড়িতে তখন হবে 15টা। দেখো 4টে বললে 24 ঘন্টার ঘড়িতে তখন 16, 5টা বললে 24 ঘন্টার ঘড়িতে তখন 17, 6টা বললে 24 ঘন্টার ঘড়িতে তখন 18, আর 7টা যখন বলে 24 ঘন্টার ঘড়িতে তখন 19। আর আমাদের 7টার কথাই বলেছিল, দেখো সন্ধ্যে 7টা। তাহলে সন্ধ্যে 7টা যখন হচ্ছে 24 ঘন্টার ঘড়িতে তখন কটা হচ্ছে? 19টা। দেখতে পেয়েছ? এইভাবে উত্তরটি বার করবে। উমারটা দেখো এবার, 67 মাস সমান কত বছর কত মাস নির্ণয় করো। দেখো আমাদের কিসে বার করতে বলেছে? বছর এবং মাসেতে। আচ্ছা, বছর বার করতে গেলে কি করবে? প্রথমেই জেনে নিতে হবে যে 1 বছর সমান কত মাস নিয়ে হয়? 12 মাসে 1 বছর হয়, তাই তো? তাহলে আমরা কি করব? বছর বার করতে গেলে এই মাসটাকে 12 দিয়ে ভাগ করব, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এখানে আমি যদি লিখি 67,
তাহলে বছর বার করতে গেলেই 12 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 বছর 12 মাসে হয়। দেখো এখানে 12 ঘর নামতা গুনে 5 12 60, 6 12 72, তাহলে 5 খাওয়াবো, 5 12 60, বিয়োগ করব, 7টা নেমে যাবে। 12 থেকে 7 কিন্তু ছোট, আর ভাগটা করতে পারবো না। যখনই এই 12 দিয়ে ভাগ করেছি এইটা কিন্তু আমাদের বছরের উত্তর চলে এসেছে 5 বছর। আর দেখো এটা মাস ছিল, মাস থেকে বিয়োগ করেছি, মাসই পড়ে থাকবে, তাই তো? তাহলে এখানে উত্তর হচ্ছে 7 মাস। তাহলে উত্তর কী হলো? 5 বছর 7 মাস। চয়েরটা দেখো এবার বলেছে 15 মিটার 80 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার নির্ণয় করো। তাহলে কীভাবে করবো দেখো, অঙ্কটা আমি আগে টুকে নিই। 15 মিটার 80 সেন্টিমিটার, চয়েরটা 15 মিটার 80 সেন্টিমিটার। আমাদের এই মিটারে উত্তর নিয়ে যেতে বলেছে। তাহলে দেখো এই মিটারটা তো এই সেন্টিমিটার হয়েই আছে এটা, তাহলে এই মিটারটাকে আমরা শুধু সেন্টিমিটার করব, তাই তো? তাহলে মিটার থেকে সেন্টিমিটার ক ঘর দেখো, মিটারের পর ডেসি সেন্টি মানে 2 ঘর। তাহলে 1-এর গায়ে 2টো শূন্য অর্থাৎ 100 দিয়ে কি করব? মিটারটাকে গুণ করব, কারণ বাম দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি। বা তোমরা এটাও মনে রাখতে পারো যে 1 মিটার সমান হয় 100 সেন্টিমিটার। তাহলে 15 মিটার আছে, কে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তোমাদের বইয়ে এইভাবেই দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি কি করব, 15 গুণিত 100, এবার এর সাথে 80টা যোগ করে নিয়ে নেব, বা তোমরা উপর নিচে গুণ করে তার সাথে 80টা যোগ করে নিতে পারো, তাহলেও হবে। দেখো এইভাবে যদি করি, আমি গুণটা মুখোমুখি করে দিচ্ছি। শূন্য দিয়ে গুণ থাকলে বলেছি কি, শূন্যটা বাদ দিয়ে সংখ্যাটা দিয়ে শুধু গুণ করবে, তাহলে 15 1 15, 2টো শূন্য ছিল 2টো শূন্য দিয়ে দাও, তার সাথে এই 80টাকে যোগ করে নাও। তাহলে এটা সেন্টিমিটার হলো, এটাও সেন্টিমিটার। উত্তর হয়ে যাবে দেখো 1580 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? 6-টা দেখো একটা ভগ্নাংশের যোগ দিয়েছে, 1 যোগ 3-এর 5। তাহলে আমরা টুকে নিই আগে, 1 যোগ 3-এর 5। দেখো এই ধরনের যোগগুলি করার সময় আমি কি বলেছি, নিয়ম হচ্ছে হরগুলোকে লসাগু করতে হয়, কিন্তু এর নিচে কিছু নেই মানে 1 আছে ধরবো, তাহলে এই যে 5টাই আমরা এখানে লসাগু হিসেবে ধরে নেব। আর যখনই এরকম কিছু না থাকবে নিচয়, ডাইরেক্ট বলেছি এর সাথে ওপরটা গুণ করে দিতে, তাহলে 5 1 5 যোগ, এবার নিয়ম অনুযায়ী একে দিয়ে একে ভাগ করো, 5 1 5, ভাগ করলে ভাগফল হচ্ছে 1, তার সাথে গুণ করতে হয় লবকে, তাহলে 3 1 3 সমান 5 আর এই 3 যোগগুলো হয়ে যাবে 8, নিচে হয়ে যাচ্ছে 5। দেখতে পেয়েছো? তো এটাকে আর এক লাইন তোমরা করে দিতে পারো, পূর্ণ ভেঙে দিতে পারো। তাহলে 5 দিয়ে 8কে ভাগ করতে হবে, কেন বলো তো? লবটা বড় থাকলেই তাকে ভেঙে লিখতে হয়। তাহলে 5 দিয়ে 8কে ভাগ করলে এটা হয়ে যাবে 1 পূর্ণ 3-এর 5। দেখো 5-এর সাথে 1কে গুণ করতে হয়, 5 1 5, তার সাথে 3 যোগ করলে হয়ে যাবে 8, তাহলে উপরে 8 নিচে হয় 5। এইভাবে কিন্তু এগুলো করতে হয়। বর্গী জয়টা দেখো বলেছে 3-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশটির লব ও হর কত লিখি। তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কী করতে হবে, 3কে ভাগ করতে হবে, কত দিয়ে? 10 দিয়ে। দেখো এই 3কে ভাগ করব 10 দিয়ে, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি যে এটা ছোট হয়েছে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব, 30 হয়ে গেল। এবার দেখো 3 10 30, তাহলে দশমিক আমরা পেয়ে গেছি। আর আমাদের বলেছিল যে ভগ্নাংশটির লব আর হর কত, তাহলে ভগ্নাংশটা ছিল কত? 3-এর 10, তাই তো? তাহলে এইভাবে তোমরা লিখে দেবে যে লব হচ্ছে 3 আর হর 10, নিচেরটাকে হর বলা হয়, উপরেটাকে লব। এরপর এটা দেখো, জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, একটি করে উদাহরণ দাও। তাহলে দেখো আমি এইখানেতে লিখে দিচ্ছি যে জোড় সংখ্যা কাকে বলে।
জোড় সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় বা 2 দ্বারা বিভাজ্য, সেইগুলিকেই বলা হয় জোড় সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখানে লিখতে পারো যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় বা 2 দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাকে জোড় সংখ্যা বলা হয়। এবার উদাহরণ দিতে বলেছিল, তাহলে লিখে দিতে পারো যে যেমন দেখো 2, 4, 6, 8, 10, 12 এরকম অসংখ্য হবে। দেখো এদের সব কটা সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? আর বিজোড় সংখ্যা কাকে বলে? এর ঠিক উল্টোটা হবে, যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। বুঝতে পেরেছো? যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না বা 2 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এদের কি থাকবে? ভাগশেষ রয়ে যায়, শেষে ভাগশেষ থেকে যায়। এটাও লিখে দিতে পারো, ভাগশেষ থেকে যায় সেই সব সংখ্যাকে বিজোড় সংখ্যা বলা হয়। উদাহরণ কেমন লিখতে পারি আমরা? দেখো যেমন বিজোড় সংখ্যাও কিন্তু অনেক রয়েছে, যেমন ধরো 3, 5, 7, 9, 11, 13 এরকম অনেক সংখ্যা রয়েছে। বুঝতে পেরেছো? এগুলি সবই হচ্ছে বিজোড় সংখ্যা। তো দেখো আজকে আমরা এই 2-এর দাগ পর্যন্তই সমাধান করছি। পরের ভিডিওয় 3-এর দাগ থেকে সমাধান করব, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।